এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা প্রথমবার শুনবেন লেখক কর্ণশীলের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, নদিয়ার গ্রামে ন্যাড়া পোড়া। ন্যাড়ার মায়ের চরিত্রে বর্ণালী, ভিকুর বাবা ভিকু আর ন্যাড়ার চরিত্রে সুমিতেন্দ্র। গল্প পাঠ মাস্টার ও পটাইয়ের ভূমিকায় আমি প্রত্যয়। আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে 221B হ্যারিসন রোডে প্রথমবার কর্ণশীলের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, নদিয়ার গ্রামে ন্যাড়াপোড়া। কানাই ছোটবেলা থেকেই ন্যাড়া নয়। বছর 16 বয়সে একবার কঠিন টাইফয়েড হয় তার। সেই যে তাকে ন্যাড়া করে দেওয়া হলো, আর ঠিকমতো চুল গজালো না। তার ওপর কথার উচ্চারণ আর ভঙ্গিমায় তার বিস্তর গণ্ডগোল দেখা দিল টাইফয়েড সেরে যাওয়ার পরেও। সে নারকেলকে বলতো নকেন, হ্যারিকেনকে বলতো আইজা। মা তাকে আদর করে যখন জিজ্ঞাসা করত, আমার সোনাটার কি নাম গো? দুপাটি দাঁত বার করে কানাই বলতো, নেয়া। এ ছেলে নিয়ে যে মায়ের কান্নায় বুক ভাসবে আর বাবা লজ্জায় মুখ দেখাতে পারবেন না, তার বলার অপেক্ষা রাখে না। গ্রামগঞ্জে তো শহরের মতো রাগঢাক দেখনদারি ভদ্রতার মুখোশটুকুও নেই। তাই ন্যাড়া খুব অল্প দিনের মধ্যেই সমবয়সী বা একটু বড় সাথীদের কাছেও একটি হাসির খোরাক হয়ে দাঁড়ালো। ছোটরাও যখন তখন তার পিছনে লাগতে কসুর করত না। যেমন কেউ কেউ বলতো, ও নেড়াদা, আজ তো বৃষ্টি, মাঠে কাদা, তোমার মাঠটা তো দেখছি ফাঁকাই আছে, উইকেটগুলো পুঁতেই ফেলি, কি বলো? ন্যাড়া সামনাসামনি হেসে উড়িয়ে দিলেও একান্তে খুব কষ্ট পেত। মাকে জিজ্ঞাসা করত, মা গো, ও আমাতে অমন বয়ে কেন? মা ন্যাড়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু ভেজা চোখে তাকিয়ে থাকত। পড়াশোনায় ন্যাড়া খুব ভালো ছিল কিনা ন্যাড়া তার নিজে জানত না, তবে বিভিন্ন রকমের বই পড়তে সে খুব ভালোবাসত। নতুন বই পেলে নাওয়া খাওয়া ভুলে সেগুলো নিয়ে এক মনে বসে থাকত ছেলেটা। কিন্তু স্কুলে যাওয়ার ইচ্ছাটি তার একদমই মরে গিয়েছিল। সকালবেলায় ছেলেমেয়েরা যখন তার বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুল যেত, চোখ দুটি তার অজান্তেই ভিজে উঠত। তাড়াতাড়ি উঠে রাস্তার দিকের জানালাটি বন্ধ করে দিত ও। সেই সময় দুপুরের অন্ধকার ঘর আলোকিত হয়ে উঠত পশ্চিমের খিড়কি দরজা দিয়ে আসা বন চোয়ানো সবুজ আলোয়। ওদিকটায় একটা ইঁদো পুকুর ছিল এক পাশে। তার মা পুকুরের বাঁশ বাঁধানো ঘাটে মাঝে মাঝে বাসন কোসন ধুয়ে নিত। ছিপ ডুবিয়ে দাঁড় কিলে খোলসে মাছ ধরত তার বাবা। পুকুরের পাশ দিয়ে সরু এক রাস্তা সোজা চলে গিয়েছিল বনের গভীরে। সে বন খুব বড় কিছু নয়,
মিনিট 15 হাঁটলেই বন শেষ হয়ে খোলা মাঠে গিয়ে পড়ে বন সবুজের বিস্তার। বর্ষা শরতে সে জমিতে চাষ হয় যেমন, তেমনি শীতে খোলা মাঠ পড়ে থাকে শেষ বিকেলের আলোয় সোনা হয়ে। এইসব রং ন্যাড়ার চোখে এক আশ্চর্য রূপ নিয়ে ধরা দিত। একা একা সে ঘুরে বেড়াতো গাছগাছালির ফাঁকে ফাঁকে, অবাক হয়ে দেখত আশ্চর্য সব রং পাতা ছড়া। খোলা মাঠে শীতের শূন্যতা নামলে তার দূরের দিগন্তে ন্যাড়া হাঁ করে তাকিয়ে থাকত, আর তার শুধু মনে হতো ওই পারে এক বিশাল প্রাসাদ আছে, সোনার চূড়া, শ্বেত পাথরের থাম, বাবার গায়ে ঝলমলে রাজপোশাক, মায়ের গায়ে অনেক গয়না। স্কুলের ভূগোল বইয়ে যে পর্ণমোচী বা চিরহরিৎ বৃক্ষের কথা সে পড়ত, এই বনে সকল গাছ দেখতে পেয়ে এক আশ্চর্য আবিষ্কারের আনন্দে তার মন পূর্ণ হয়ে উঠত। নিঃসঙ্গ কিশোর প্রকৃতির বিজনে তার বান্ধব লোক বিদ্যালয় খেলাগেহ খুঁজে নিয়েছিল। হঠাৎই বার্ষিক পরীক্ষার মাস দুয়েক আগে হেডমাস্টার মশাই একদিন ন্যাড়াদের বাড়িতে হাজির হলেন। ন্যাড়া ঘরে শুয়ে শুয়ে ছুটি পড়ছিল। বাইরে মায়ের গলা শুনতে পেল। আসুন আসুন মাস্টারমশাই, কানাইয়ের বাবা তো এসে গেছে। মাস্টার মশাই বললেন, না না বৌদি, আমি কানাইয়ের সঙ্গে কথা বলতে এসেছি। কোথায় সে? মা ডাকার আগেই ন্যাড়া গুটি গুটি পায়ে বসার ঘরে এলো। চেয়ারে মাস্টার মশাই বসে আছেন। সাদা ধুতি, পাঞ্জাবি, লাল ফাইবার ফ্রেমের চশমা। ন্যাড়াকে দেখে উঠে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। আয়, আমার পাশে বস, আয় আয়। মা রান্নাঘরের দিকে চলে গেল। ন্যাড়া বসল না, দাঁড়িয়েই রইল। কিরে, বস। না তা বাবা বাউন কোয়েতে তারে তামনে বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমার কথা শোন। এবার তো বাবা স্কুলে যেতে হবে, আর পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি। এত অনুপস্থিত হলে যে পরীক্ষায় বসতে পারবি না রে বাবা। ন্যাড়া নিজের ঠোঁট কামড়ে ধরল, চোখ দুটো জ্বালা করে উঠল। আমি যাবো না তুলে। সে কি রে, কেন যাবি না? না, যাবো না। ওরা তব তোমায় নেয়া নেয়া বয়। আমি আমি যাবো না। ও অমন করে না বাবা, তুই এত ভালো ছেলে, ভালো রেজাল্ট করবি, তোর স্কুলের নাম হবে, সেটা তুই চাস না? ন্যাড়া গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। মা চা নিয়ে এসেছিল। মাস্টারমশাই, বিস্কুট দিই দুটো। না না বৌদি, আমি চায়ের সাথে কিছু খাই না। আপনি আপনি ব্যস্ত হবেন না, একটু বসুন এখানে। মা একটা চেয়ারে বসল। ন্যাড়া মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, যে ছেলে কোনোদিনও স্কুল কামে করতো না, সেই স্কুলের নাম শুনলে একেবারে ভয় সিঁটিয়ে থাকে। সব সময় একটা ভয় ভয় ভাব। মাস্টার মশাই চায়ের কাপটা নামিয়ে রেখে ন্যাড়ার হাত দুটো ধরে ফেললেন। নরম গলায় বললেন, কানাই রে, শোনা বাবা আমার, তুই স্কুলে আয়। আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তোকে কেউ কিছু বলতে পারবে না, কেউ পিছনে লাগবে না, আর কেউ যদি তোকে উত্ত্যক্ত করে তার কঠোর শাস্তির ব্যবস্থা হবে। আরে
আসবি তো বাবা? ন্যাড়া মায়ের দিকে তাকালো। মা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, সি বাবা, মাস্টারমশাই এমন করে বলছেন, তুমি তাও এত দেরি করছো উত্তর দিতে? হ্যাঁ বলে দাও। ন্যাড়ার চোখ দুটো ঝলমল করে উঠল। সে হাসি মুখে বলল, হ্যাঁ মাত্রাটাই তালতেতেই দাবো তুলে। রমেনবাবু ন্যাড়াকে বুকে জড়িয়ে ধরলেন। শীতের শেষটা, বনের এদিকটা ভোরবেলায় খুব নিস্তব্ধ হয়ে থাকে। এক রাত জাগা কুয়াশা আর ঝাপসা তারার দল ছাড়া সবাই ঘুমিয়ে থাকে। কুয়াশা ঘেরা ন্যাড়া গাছগুলোকে দেখলে মনে হয় কোনো এক প্রার্থনায় আকাশের দিকে হাত বাড়িয়ে সে উত্তরের অপেক্ষাতেই স্থান হয়ে আছে। উত্তর এখনো আসেনি। দূর দিগন্তে খোলা মাঠের অপর প্রান্তে নবাবগঞ্জের সড়ক বরাবর কুয়াশা ভেদ করে ছুটে যাওয়া ট্র্যাক্টর ট্রাকের আলোগুলো দেখতে পাওয়া যায়। ন্যাড়া আপন মনে শিশির ভেজা পাতা মারিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এ ভাষাহীন প্রকৃতি তার ভারী আপন। এ যেন তারই মতো। শিশিরের অস্পষ্ট ভাষা, পাতা ঝরার দুর্বোধ্য কথা, অনেক মিল ন্যাড়ার কথার সঙ্গে। ন্যাড়া সাধারণত পুকুরের দক্ষিণ তীর ঘেঁষে সোজা পশ্চিমে চলে যায় খোলা মাঠের কাছে। বনের দক্ষিণ দিকটায় খুব বেশি সে যায়নি কোনোদিন। আজ সে আনমনেই দক্ষিণ দিকে চলতে লাগলো। ক্ষীণ পথের যে রেখাটা পশ্চিমের মাঠের দিকে চলে যায় সেটা এদিকে নেই। ঝোপঝাড় আর আশ শ্যাওড়ার জঙ্গল পার হয়েই যেতে হয়। পরীক্ষা শেষ হতে না হতে দোল এসে পড়েছে। এই সময়টা ন্যাড়ার খুব ভালো লাগে। চারিদিকে লাল হলুদ ফুলের মেলা। আমের বোলের গন্ধে মম করে ওর বাড়ির সামনেটা। কালবৈশাখীর হাওয়া যেন চাঁদকে বুরুশ করে দেয় হালকা বৃষ্টির জল দিয়ে। দক্ষিণের মাঠে আজ সন্ধ্যায় ন্যাড়া পড়া। মরশুমি ফুলের বীজ তুলে নিয়ে গেছে ফুল চাষিরা। ঘাসও তেমন গজিয়ে ওঠেনি। শীতের সখা এই সামান্য বৃষ্টিতে একটুও নরম হয়নি। পূব দিকটা খেজুর গাছের সারি দিয়ে সীমানা করা। সন্ধ্যার ঘন নীলচে আকাশে আজ থালার মতো গোল চাঁদ উঠেছে। মাঠের ঠিক মাঝামাঝি শুকনো কলা পাতা, নারকেল পাতা দিয়ে লম্বা একটা ন্যাড়ার ঘর তৈরি হয়েছে। রাজ্যের শুকনো পাতা কাঠ জড়ো করে রাখা হয়েছে তার মধ্যে, আর কলা পাতা নারকেল পাতার মাথা ভেদ করে দাঁড়িয়ে আছে একটা মানুষের মতো অবয়ব। মাথার জায়গায় মাটির হাঁড়ি, চুন দিয়ে চোখ মুখ আঁকা, গায়ে একটা পুরনো জামা। ছেলেগুলোর মুখ চেনা যাচ্ছে না। পূবে চাঁদের দিকে ওদের মুখ। ন্যাড়া আমবাগানের রাস্তা দিয়ে মাঠের খোলা জায়গাটায় নামল। মনটা বেশ ভালো। কাল দোল, পরীক্ষাটাও বেশ ভালো হয়েছে। ছেলেগুলো প্রথমে ওকে খেয়াল করেনি। বাঁশের ন্যাড়া চড়চড় করে জ্বলে উঠতেই মাঠটা আলো হয়ে গেল।
ভিখু প্রথম দেখতে পেল ন্যাড়াকে, দেখেই চেঁচিয়ে উঠল। আরে নেড়া যে, কখন এলি ভাই? এই তো এত নিয়ে উপোয়া থোয়া পোয়া দিত নাই আদুনে। আউ পড়া, তেলে পড়া, ও মা দেবো না কেন, সব দিয়েছি, কিন্তু খাটাখাটনি যে বেশি হয়ে গেল রে নেড়া। তুই আসবি জানলে এত ঝামেলা যেতাম না। কেন রে? ভিখু দাঁত বার করে নিঃশব্দে হাসতে লাগলো। পটাই এক লাফে ন্যাড়ার সামনে এসে দাঁড়ালো। চটাস করে তার মাথায় একটা চাঁটি মেরে বলল, আলে তুমি আগে এলে এত থেতে তুতে নেড়া বানাতে হতো না। না নেড়া দা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। ন্যাড়ার কান দুটো ঝাঁঝা করে উঠল, গলার শিরাগুলো ফুলে গেল। জড়ানো গলায় সে বলল, দেখ কোথায় তুই তুই আমার তেতে কত হতো, আমার সঙ্গে ইয়াতি মাপবি না। এবার ভিখু এগিয়ে এসে ন্যাড়ার মাথায় একটা চাঁটি মারল খুব জোরে। এনে আমি তো তোর চেয়ে বড়, আমি মানলাম। এবার বল, আগে এলি না কেন? ন্যাড়ার চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে গেল। চিৎকার করে সে বলে উঠল, দেখ বিদুদা, ভাও হতে না কিন্তু মাবি না আমাকে। একটা হাসির রোল উঠল, নির্দয় অসহ্য একটা হাসির ছড়রা। ন্যাড়ার দোকান দিয়ে সে অসভ্য হাসির শব্দ প্রবেশ করে তার অন্তরাত্মাকে যেন ছেঁচে ফেলতে লাগলো। চোখের সামনে থেকে চাঁদ, বাগান, মাঠ মুছে গিয়ে শুধু ভেসে রইল ন্যাড়া পোড়ার লেলিহান শিখা। দু হাতে নিজের কান দুটো মুঠো করে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে সে চিৎকার করে উঠল, আদ আমাদের নেয়া পোয়া, তাহলে আমাদের দোল। আদ আমাদের নেয়া পোয়া, তাহলে আমাদের দোল। দুবার পাগলের মতো চিৎকার করে পাশে রাখা কেরোসিনের টিনটা থেকে নিজের সারা দেহে মাথায় ভয়ঙ্কর তরল ছিটিয়ে নিল ন্যাড়া। তারপর ছুটে গিয়ে দাঁড়ালো খেজুর গাছ সমান আগুনের শিখার মধ্যে। ঘটনার আকস্মিকতায় সবাই হকচকিয়ে গিয়েছিল। এক ফোঁটা নড়তে পারেনি কেউ। ন্যাড়া আগুনের ভিতর থেকে ছুটে বেরিয়ে এলো, প্রচণ্ড চিৎকার। বাগানের আম গাছে নিজেকে ঘষে ঘষে নিভিয়ে ফেলতে চাইছে আগুন। ঝোপঝাড়ে আছড়ে পড়ে আকুলি বিকলি করছে। চিৎকারের শব্দ শুনে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলো। ন্যাড়ার মা বাবা। আমবাগান থেকে ছুটে বেরিয়ে এলো ন্যাড়া। ছুটন্ত আগুন টুকরো টুকরো করে দিচ্ছে রূপলি জ্যোৎস্না। ন্যাড়ার মা অজ্ঞান হয়ে পড়ে গেল। আগুনটা ছুটতে ছুটতে দক্ষিণের জলপাই বাগান পার হয়ে হারিয়ে গেল। ন্যাড়ার বাবা প্রাণপণ ছুটেও তার নাগাল পেলেন না। হালখাতা সেরে ভিখু ওর বাবার সাথে বাড়ি ফিরছিল। চকচকে ক্যালেন্ডার, ৮-৯টা মিষ্টির প্যাকেট। বিকেল নাগাদ এক ঝাপটা কালবৈশাখী হয়ে যাওয়ায় রাস্তার আলোগুলো বন্ধ হয়ে চারিদিক খুটখুটে। রাস্তার দুপাশে এত বেশি গাছপালা, একটু ঝড় বৃষ্টি হলেই তার ছিঁড়ে যায় বা শর্ট সার্কিট হয়ে ফেজ উড়ে যায়। ঠিক হতে হতে পরদিন সকাল। বৃষ্টি হওয়াতে অবশ্য হাওয়ায় একটু ঠান্ডার আমেজ। বুড়ির ডোবা পার হয়ে কয়েক পা এগিয়ে বাঁয়ে মোড় নিলেই গ্রাম। মোড়ের কয়েক হাত আগে বেশ কয়েকটা পুটুসের ঝোপ জটলা করে আছে। ঝিঝির ডাক নেই, ব্যাঙগুলোও চুপ। ভিখুর হঠাৎ খুব গরম লেগে উঠল। কয়েক মুহূর্তের মধ্যে জায়গাটা ইটের ভাটির মতো উষ্ণ হয়ে উঠল।
ভিকুর বাবা গায়ের জামাটা খুলতে খুলতে বলল, কি রে, জায়গাটা এরকম গরম কেন? ভিকু চুপ। হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো কখন যেন পড়ে গেছে। ভিকুর বাবা দেখল পুটুসের ছোপের মধ্যে একটা জ্বলন্ত মূর্তি। তার একটা চোখ সম্পূর্ণ পুড়ে গেছে, অন্য চোখটা ঠেলে বেরিয়ে এসেছে। খসে খসে পড়ছে মুখের চামড়া মাংস। সেটা ছোপের আড়াল ছেড়ে বেরিয়ে এলো। ভিকুর বাবাকে সম্পূর্ণ উপেক্ষা করে ভিকুর সামনে গিয়ে দাঁড়ালো। মুখের একদম কাছে জ্বলন্ত মুখটা নিয়ে হিস হিস করে ছড়া কেটে কেটে বলল, ভিকুর বাবা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গভীর রাতে গ্রামের লোকজন ভিকুর বাবাকে খুঁজে পায়। লোকটা পাগলের মতো ন্যাড়া পোড়ার ছড়া বলে যাচ্ছে এক নাগাড়ে। রাস্তার ঠিক মাঝখানটায় ভিকু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার গা ঠান্ডা, নিথর, বুকে কোনো ধূপপুকুনি নেই, চোখের তারা স্থির। ভিকু দাঁড়িয়ে দাঁড়িয়েই মরে আছে। ন্যাড়ার মা সব শুনেও কোনো কথা বলেনি। আজ প্রায় 2.5 মাস হতে চলল ন্যাড়ার বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন। ন্যাড়াদের বাড়ির দিকে লোকে আজকাল তাকাতেও ভয় পায়। অত সুন্দর বাগান ঘেরা বাড়িটা আগাছা ঝোপে ভর্তি হয়ে আছে। দিনে দুপুরে শিয়াল ঘুরে বেড়ায়, সাপ পিছের মেলা। রমেনবাবু আগাছা সামলে ন্যাড়াদের বাড়ির দরজায় এসে পৌঁছলেন। গ্রীষ্মের বিকেলেই জায়গাটাকে মনে হচ্ছে নিশুতি রাত। একটা পাখিও ডাকে না এখানে। সাইকেলটা উঠোনে দাঁড় করিয়ে খেয়াল করলেন দক্ষিণ পশ্চিম কোণে এক টুকরো কালো মেঘ। তিনি অন্দরের উদ্দেশ্যে গলা খাঁকারি দিয়ে ডাকলেন, চিত্তদা আছেন নাকি? ও বৌদি। একটা নিস্তেজ গলা শোনা গেল। আসুন মাস্টারমশাই। রমেনবাবু একটু ইতস্তত করে ঘরে ঢুকলেন। বুকটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। মাধ্যমিকের খাতা দেখার চাপে একবারও ন্যাড়ার বাড়িতে তিনি আসতে পারেননি। ছেলেটার পরিণতির কথা ভাবলে দুঃখেরও বেশি একটা অজানা ভয় বুকে চেপে বসে। তার মনে একটা সুপ্ত অপরাধবোধ রয়ে গেছে। ছেলেটাকে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জেদ না করলে হয়তো এতটা ঘটতো না। বিছানার চাদরটা কতদিন ধোয়া হয়নি তার ঠিক ঠিকানা নেই। একটা বাসি গন্ধ ঘরময় ছড়িয়ে আছে। বইগুলো পড়ে আছে টেবিলের উপর। সেগুলো কিন্তু পরিষ্কার, ঝকঝকে। বিছানার উপর শুয়ে আছেন চিত্তবাবু। বাঁ দিকটা সম্পূর্ণ শুকিয়ে গেছে।
চামড়ার উপর দিয়ে হাড় দেখা যায়। বসুন মাস্টারমশাই। রমেনবাবুর হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এসেছিল। চিত্তবাবু জানালা দিয়ে বাইরের প্রায় অন্ধকার বনভূমির দিকে তাকিয়ে আছেন। ন্যাড়ার মা কখন যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছেন রমেনবাবু খেয়াল করেননি। একটা শুকনো হাসি মুখে টেনে তিনি বললেন, বৌদি ভালো আছেন? জলজলে চোখে ন্যাড়ার মা বলল যে সে খুব ভালো আছে। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে শুনেছে। সৌমেন্দু জেলায় সেকেন্ড হয়েছে। তার হয়ে মাস্টারকে শুভেচ্ছা জানাতে বললেন। হ্যাঁ, ও তো নদিয়া জেলায় ফার্স্ট। একটা অস্ফুট শব্দে চিত্তবাবুর দিকে চোখ ঘুরে গেল মাস্টারের। লোকটার মুখ দিয়ে থুতু লালা ছিটকে পড়ছে। পক্ষাঘাতগ্রস্ত বাঁ হাতটা ঝুলে পড়েছে চৌকির বাইরে। লোকটা উঠে বসার চেষ্টা করছে। ডান হাতটা দিয়ে কিছু একটা ধরতে চাইছে। কানাই যদি পরীক্ষা পর্যন্ত স্কুলে না যেত, বোধহয় 30 টাকা মতো ফাইন দিলেই পরীক্ষায় বসতে পারতো, তাই না? রমেনবাবু আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? হ্যাঁ, কিন্তু সেটি করলে নাকি ছেলেগুলোর চোখের সামনে কানাইয়ের উদাহরণ দিয়ে ওদের আর খেপিয়ে তোলে যেত না, তাই না মাস্টারমশাই? এসব আপনি কি বলছেন? তবে তো আমি কানাইয়ের পরীক্ষা দেওয়ার আগেই তা করতে পারতাম। বাইরে ঝড় শুরু হলো। যেটুকু সূর্যের আলো আসছিল তাও ঢেকে গেল মেঘের আড়ালে। শোঁ শোঁ করে উন্মত্ত রাক্ষসী হাওয়া ছুটে এলো জানালা দিয়ে। হিসহিস করে ন্যাড়ার মা বলল, না, তা পারতেন না। আপনি নিজে দায়িত্ব নিয়ে তারে নিয়ে গেছিলেন যাতে কানাইয়ের বুদ্ধি আর জ্ঞান দেখি অন্য ছেলেরা তার উপরে এমনিতেই হিংসায় জলিপুরে মরে। এই করে যদি তারা আরেকটু ভালো রেজাল্ট করে স্কুলের মানটা বাড়ায়, তাই আর কি। কিন্তু কানাই তো ফার্স্ট হয়েছে জেলার মধ্যে। পুরস্কার নিতে স্টেজে কে উঠবে মাস্টারমশাই? আপনার সৌমেন্দু নাকি আমার পোড়া ন্যাড়া? রমেনবাবু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। বাইরে তাণ্ডব চলছে অপ্রাকৃত বাতাসে। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে কোনো মতে বাইরে পৌঁছলেন। ন্যাড়ার মায়ের গলা শুনতে পেলেন পিছন থেকে। মাস্টারমশাই, সাবধানে যাবেন। ন্যাড়ার বইগুলো দেখেছেন তো? এখনো কত ঝকঝকে আর তকতকে। সাইকেলটা নিতে ভুলে গেলেন রমেনবাবু। আগাছার ওপর দিয়েই ছুটলেন প্রধান রাস্তার দিকে। হাওয়ার গোঙানি বেড়েই চলেছে। গাছের মাথাগুলো দুলছে প্রবল বেগে। একটু দূরেই বড় রাস্তা, আর কয়েক পা। হাওয়ার শব্দের মধ্যেই আরেকটা সুর শুনতে পেলেন রমেনবাবু। এই প্রচণ্ড হাওয়ার মধ্যেও অসহ্য গরম। চারিদিকে যেন হাজারটা চিতা জ্বলছে। বাগানের এক কোণ থেকে এক মানুষ উঁচু আগুন এগিয়ে আসছে রমেনবাবুর দিকে। হাওয়ার দমকেও সে আগুন নিভছে না। হৃৎপিণ্ডটা শেষবারের মতো হোঁচট খাওয়ার আগে রমেন শুনতে পেলেন,
মশাই, কোথায় যাচ্ছেন? আরে আসুন, বসুন। কেমন আছেন বলুন? গাবতলায় ফটিকের দোকানে সবাই অপেক্ষা করে আছে আপনার জন্য। চলুন চলুন, একটু আড্ডা মেরে তারপর যাবেন। আমি সুমি, আর আমার সঙ্গে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনলেন কর্ণশীলের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নদী আর গ্রামে ন্যাড়াপোড়া। ন্যাড়ার মায়ের ভূমিকায় বর্ণালী, ন্যাড়া ভিকু, আর ভিকুর বাবার ভূমিকায় আমি সুমি। হেডমাস্টার মশাই পটাই, আর গল্প পাঠে ছিল প্রত্যয়। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাবেন। এই গল্পের মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে লেখক কর্ণশীলের আত্মপ্রকাশ। আশা করি গল্পটা খুব ভালো লেগেছে আপনাদের। আপনাদের ভালো লাগলে ওনার আরও গল্প আমরা নিয়ে আসবো ভবিষ্যতে। তাহলে দেখি কমেন্টসে যাই, সবাইকে কি বলছে, একটু গল্প করি। সমর 8389 বলছে, নমস্কার দাদা, আমার নাম সমরেশ প্রামাণিক। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। আমি আপনাদের গল্প অনেক দিন ধরে শুনছি। আপনাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আগে সানডে সাসপেন্স শুনতাম। যখন থেকে আপনাদের গল্প শুনছি, আপনাদের গল্প ছাড়া আর কোনো গল্প ভালো লাগে না। আমি এখন কর্ণাটকে কাজ করি। 12 ঘন্টা ডিউটি করতে করতে আপনাদের গল্পগুলো শুনি। আমি দুদিনে 35টা গল্প শুনেছি আপনাদের। অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা এগিয়ে যান, আমরা পাশে থাকব। আর যদি পারেন তমলুকের রূপনারায়ণ নদীর পার নিয়ে একটা গল্প বানান। অসাধারণ লাগলো একটা ব্যাপার দেখে এই কমেন্টটাতে, যে দুদিনে 35টা গল্প। মাই গড, হিউজ একটা ব্যাপার, হিউজ একটা ব্যাপার। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সবার জন্য, যারা এরকম অনেকেই আমি দেখছি বিঞ্জ ওয়াচ করছে, 4-5 ঘন্টা কাজ করতে করতে গল্প শুনছে, কেউ সারা রাত কাজ করতে করতে, মানে অনেকটা স্প্যান ধরে অনেকে গল্প শুনছে। আমরা চেষ্টা করব তোমাদের সুবিধার্থে, এমনিতেও দেখবে একটা কম্পাইলেশন বলে প্লেলিস্ট আছে, মানে আমাদের চ্যানেলে ঢুকে প্লেলিস্ট সেকশনে যাবে, সেখানে কম্পাইলেশন আছে। একটা ভিডিও চালালেই তার মধ্যে 5টা 4টে 6টা এরকম করে গল্প পাবে। আমরা ট্রাই করব ওরকম আরও কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার, যাতে তোমাদের খুব সুবিধা হয়, যারা বিঞ্জ শুনছো তাদের যাতে খুব সুবিধা হয়। আর তমলুকে আমি নিজে একটা টাইমে চাকরি সূত্রে ছিলাম কয়েক বছর। আমার খুব কাছের জায়গা, আমার মনের কাছের জায়গা রূপনারায়ণ নদীর পার, মানে স্টিমার ঘাট। আমি রিসেন্টলি আবার এই জাস্ট লাস্ট ইয়ারে গেছিলাম আবার তমলুকে, জায়গাটা একটু ভিজিট করতে অনেক দিন পর। তো সেইখানে গিয়ে দেখলাম যে ঘাটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যে স্টিমার ঘাটটা, আগে নদীটা একদম কাছে ছিল, এখন চড়া পড়ে প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে চলে গেছে। ভারী অদ্ভুত লাগলো। আমি পুরো হেঁটে হেঁটে ওই নদীর চড়া দিয়ে একদম যেখানে নতুন ঘাট হয়েছে, প্রায় 1.5 কিলোমিটার মতো পুরো জায়গাটা গেছিলাম। খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লাগলো তমলুক থেকে একটা কমেন্ট পেয়ে। চেষ্টা করব আমি তমলুকের ওপর একটা গল্প লেখার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, কারণ জায়গাটার ডিটেলসটাও আমার জানা আছে। জায়গাটা আমি ভালো করে বর্ণনা করতে পারবো। স্টিমার ঘাট, তারপরে ওই খালটার নাম কি ছিল ভুলে গেছি, তারপর জেলখানা মোড়, অনেক জায়গা, মানে টোটাল জায়গাটা বেশ ভালো করেই চিনি। নিশ্চয়ই করব। আর থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আদিত্য সেনগুপ্ত বলছে, পৈলান, আমতলা বা ডায়মন্ড হারবারের দিকেও একটা প্লট তৈরি করলে ভালো লাগতো। আচ্ছা, ঘটনাটা মাথায় রাখছি, আমি এক্ষুনি নোট করে নিচ্ছি। সেইটার ব্যাপারে একটা প্লট ডেভেলপ করার চেষ্টা নিশ্চয়ই করব, ডেফিনেটলি করব। থ্যাংক ইউ সো মাচ ফর সাজেস্টিং অ্যান্ড প্লিজ কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। আচ্ছা, যাচ্ছি পরের কমেন্টে। দাদা, আমার নাম সুব্রত। আপনাদের গল্প খুব ভালো লাগে। আমি চেন্নাইতে সোনার কাজ করি। কাজ করতে করতে আপনাদের গল্প রোজ শুনি। আমার খুব ভালো লাগে, আপনাদের পাশে আছি। সব সময় আরও ভালো ভালো গল্প শুনতে চাই। আমি কলকাতায় শ্যামনগরে থাকি। পারলে আমার গ্রাম নিয়ে একটা গল্প বলো প্লিজ, প্লিজ রিকোয়েস্ট করছি। ডেফিনেটলি। আচ্ছা, শ্যামনগর বলতে আমি না খুব কনফিউজড হয়ে যাই। একটা শ্যামনগর বোধহয় আছে যে এই বারাসাতের পরে বা এরকম কোথাও, বারাসাত নৈহাটির মাঝখানে। আর হাওড়ার ইন্টিরিয়ারে বাগনানের ভেতরেও শ্যামপুর বা শ্যামনগর এরকম কোনো একটা জায়গা আছে। আমার ঠিক মাথায় আসছে না রাইট নাও। তবে দুটো জায়গা শ্যাম দিয়ে শুরু হয়, একটা নগর আর একটা অন্য কিছু, আই ডোন্ট রিমেম্বার। বাট ডেফিনেটলি একটা গল্প করার চেষ্টা করব। আমাদের মেম্বার কুশমান ডাল ওয়াইটি বলছে, দাদা অনেক তো গ্রাম বাংলার ভূতের গল্প শুনলাম, বাট আমাদের সবচেয়ে প্রিয় তালদিঘির গল্প কি আর পাবো না? অনেক দিন তো হয়ে গেল, একটু তাড়াতাড়ি তালদিঘির গল্প দেবেন। তালদিঘির গল্প খুব তাড়াতাড়ি আসছে।
এবার থেকে আমরা 4টে বা 3টে করে তালদিঘির গল্প রেডি করছি, আর সেটা পরপর যাবে আপনাদের জন্য। তা একটা সেট তৈরি হচ্ছে এখন, একটু ধৈর্য ধরে বসতে হবে, খুব তাড়াতাড়ি গল্পটা চলে আসবে তালদিঘির। আমাদের মেম্বার ব্ল্যাক ডেমন বলছে, দাদা একটু তাড়াতাড়ি গল্পটা নিয়ে আসুন। যখন থেকে পোস্টারটা আপলোড করেছেন তারপর থেকে 6-7 বার আপনাদের চ্যানেলে এসে দেখে গেছি গল্প এসেছে কিনা, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি আসবেন। আমরা পোস্টারগুলো জেনারেলি একটু আগে আপলোড করে দিই যাতে সবাই নোটিফিকেশনটা পায়, আর গল্পটা বা মেইন ভিডিওটা আমাদের কিন্তু রাত 10টার সময়তেই প্রিমিয়ার করে। আপনারা সবাই প্রিমিয়ারে জয়েন করুন, একসাথে আড্ডা মারুন, গল্প শুনুন। তারপরে তো গাবতলার আড্ডাতে এখন সবাই আছেন, শুনছেন, আশা করি ভালো লাগছে। কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আর আপনারাও যদি চান যে আপনাদের পাঠানো ছোট ছোট কোনো ঘটনা আমরা চ্যানেলে তুলে ধরি, তাহলে ডেফিনেটলি একদম কমেন্টের ওপরে হ্যাশট্যাগ ডাক বাক্স লিখে একটা ঘটনা পাঠিয়ে দেবেন। মনে রাখবেন সেটা যেন 300 ওয়ার্ডসের ভেতরে হয়। তাহলে আপনাদের কি করতে হবে, জাস্ট সিম্পলি যে কোনো ভিডিওতে কমেন্ট করার আগে যদি কোনো ঘটনা পাঠাতে চান, আপনার কারুর থেকে শোনা বা আপনার দেখা এরকম যদি হয় কোনো ঘটনা, তাহলে জাস্ট সিম্পলি কমেন্টের ওপরে হ্যাশট্যাগ DAKPAKSHOW ডাক বাক্স লিখে আপনার ঘটনাটা পাঠিয়ে দিন আমাদেরকে। আমাদের মেম্বার জয় ভট্টাচার্য বলছে, দাদা আমি জয় ভট্টাচার্য ফ্রম নিউ ব্যারাকপুর। আমার একটা রিকোয়েস্ট আছে সুমিদা তোমার কাছে, যদি একবার আমার 8 বছরের মেয়ে মোনালি ভট্টাচার্যের নামটা একবার বলো এই আড্ডাতে, তাহলে খুব খুশি হব দাদা, কারণ আমার মেয়েও আমার সঙ্গে নিয়মিত তোমাদের সবগুলো গল্প শোনে। আর এই সেকেন্ড পার্টটার জন্য অপেক্ষাতে রইলাম। সেকেন্ড পার্টটা চলে এসছে, কমেন্টটা নিশ্চয়ই 1-2 দিন আগের। তাল দেখি কবে আসবে দাদা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, 221B হ্যারিসন রোডকে। আচ্ছা, জয়ের উত্তরটা দেওয়ার আগে প্রথমেই বিগ শাউট আউট টু ছোট্ট মোনালি। হ্যালো পুচকে, কেমন আছো? বাবার সাথে গল্প শুনছো রোজ 221B হ্যারিসন রোডের? যদি খুব ভয় লাগে তখন তো বাবা পাশে থাকবেই, জড়িয়ে ধরে শুয়ে পড়বে, একেবারে জাপটে ধরে নেবে বাবাকে, আর সবসময় বাবাকে বলবে যে 221B হ্যারিসন রোডের গল্প শোনাতে। খুব ভালো থেকো, মা বাবার কথা শুনো, পড়াশোনা করো, আমাদের গল্প শুনো, আর সব থেকে বড় কথা, খুব ভালো একজন মানুষ হয়ে ওঠো। এইটুকুনি আশা করব তোমার থেকে। শুনতে থাকো 221B হ্যারিসন রোড। আচ্ছা, জয়, থ্যাংক ইউ সো মাচ তোমার মেয়ের কথাটা বলার জন্য, খুব ভালো লাগলো ইন্টারাক্ট করে। আর সেকেন্ড পার্টটা তো অলরেডি চলে এসছে, আশা করি শুনে ফেলেছো। আর তালদিঘির ব্যাপারটা আমি বললামই যে আমরা একটা সেট রেডি করছি, সেই সেটটা রেডি হয়ে গেলেই গল্পগুলো পরপর চলে আসবে। প্লিজ ডোন্ট ওয়ারি, তালদিঘি খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন বাকি গল্পগুলো ডেফিনেটলি শুনো। ওয়ান্ডারার কমিউনিটি মানে দিব্যজ্যোতি মোস্ট প্রবলি বলছে, বেশ অপেক্ষায় থাকলাম, একদম চাপলেস, বেশিরভাগ রাতেই শুনি। থ্যাংক ইউ সো মাচ দিব্যজ্যোতি, তোমাকে তো আর নতুন করে আমি কি বলবো। তোমরা চেষ্টা করো, যে আমি এটা মেম্বার্সদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব, যে তোমরা যদি পারো কারুর থেকে, চেনাশোনা কারুর থেকে, জানা কারুর থেকে ছোট্ট কোনো হরার ইনসিডেন্ট, রিয়েল লাইফ হরার ইনসিডেন্ট কেউ কখনো দেখেছে বা ফিল করেছে, সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে পারে কমেন্টসে, তোমরা সবাই মিলে যদি এই দায়িত্বটা নাও তাহলে খুব ভালো হয়। তোমাদের সবার জন্যই একটা আলাদা করে সেগমেন্টও আমরা ওপেন করেছি, সেইটা আরও ভরে উঠবে আস্তে আস্তে। আই এম ইয়াশু আমাদের মেম্বার বলছে, আই সেন্ট আ মেল, প্লিজ রিপ্লাই এসঅ্যাপ অ্যান্ড অলওয়েজ লটস অফ লাভ ফর 221B হ্যারিসন রোড। ওকে আশু, আমি চেক করছি খুব তাড়াতাড়ি, আমি মেলটা জাস্ট একটু পরেই দেখছি, দেখে আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই করছি। আমাদের মেম্বার নবনীতা বোস বলছে, নেক্সট পার্টটার জন্য অপেক্ষায় রইলাম। গল্পটা আমি কাল রাতেই শুনতাম কিন্তু শোনা হয়ে ওঠেনি, মেয়ের পরীক্ষা চলছে। আমার লেখা ডাকবাক্সতে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও একটা গল্প ডাকবাক্সতে পাঠানো আছে, যদি এখানে পড়ো ভালো, না হলে ঠিক আছে, তবে আরও অনেক গল্প আছে, পরে শেয়ার করব, যেটা ভালো মনে হবে পড়ে শুনিও। নবনীতাদিকে একটা রিকোয়েস্ট করব, যে যদি যেই ঘটনাটা আপনার পাঠানো হয়ে গেছে এবং আমরা যেটা পড়ে শুনিয়েছি, সেটা ছাড়াও যদি অন্য কোনো ঘটনা পাঠানো থাকে, তাহলে কাইন্ডলি একটু ডাকবাক্স ওপরে হ্যাশট্যাগ DAKBAKSHOW এইটা লিখে তার তলায় টোটাল ইনসিডেন্টটা যদি আরেকবার সেন্ড করে দেন। মানে এত কমেন্ট পড়ে তো, পার ডে এত কমেন্ট পড়ে, তার মধ্যে থেকে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এইটুকুনি রিকোয়েস্ট রইল, ডেফিনেটলি পড়ে শোনাবো, আপনি জাস্ট এইটুকুনি একটু হেল্প করে দিন আমাদের। তড়িৎ প্রিয় ব্যানার্জি বলছেন, আমি গল্প লিখি, আমি গল্প পাঠাতে চাই, আমার বয়স এখন 81+। আমি 65 সাল থেকে গল্প লিখি, আকাশবাণী থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। যদি গল্প পাঠাই একটু পড়ে দেখবেন কি?
আর যদি অনুমতি দেন তাহলে জানাবেন অনুগ্রহ করে। নিশ্চয়ই স্যার, আমরা ডেফিনেটলি আপনার গল্প চেক আউট করব। কাইন্ডলি submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com এ আপনার গল্পটা ওপরে সাবমিশন সাবজেক্টে লিখে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন। আমরা ডেফিনেটলি চেক আউট করব। আমাদের মেম্বার ম্যাথিউ জয়দার একটা 40 রুপিসের সুপার থ্যাঙ্কস পাঠিয়েছে। ম্যাথিউ বলছে, দাদা, আই লাভ লিসনিং টু ইউর স্টোরিজ এভরি ডে। I keep waiting for the notification when the story will be uploaded. Good work. More power to you guys. Stay blessed. And by the way, happy married life, Dada. God bless you both. Thank you. Thank you so much, Matthew. Thank you so much for wishing me. খুব ভালো লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সুপার থ্যাঙ্কস। সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরা পারো, যারা মেম্বারশিপ নাও নিতে পারো, তারা যদি এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে চাও, তাহলে ইউটিউবে দেখবে ভিডিওগুলো চালানোর সময় একটা সুপার থ্যাঙ্কস বাটন থাকে। তো সেইটাকে ক্লিক করে তোমরা ওয়ান টাইম হেল্প আমাদেরকে করতে পারো। খুব সিম্পল আর ট্রান্সপারেন্ট একটা প্রসেস। তো দ্যাট উইল বি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেম্বার রোহিত প্রধান 9213 বলছে, আজকের গল্পটা নিয়ে কোনো কথা হবে না, দারুণ হয়েছে। আর এই রকম গল্প আরও চাইছি। আমার তরফ থেকে 221B হ্যারিসন রোড আর পুরো টিমকে অনেক অনেক ভালোবাসা। এই কমেন্টটা রোহিত করেছে কুয়াশা ঢাকা গ্রামের রাত, মানে পল্লবের লেখা কাটাবিলের মানুষ খেকোর একটা পর্বে। থ্যাংক ইউ সো মাচ রোহিত। গল্পটা ভালো লাগলে একটু সবার সাথে শেয়ার করে নিও। সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে নিও। তাহলে আর দেরি না করে এখান থেকে উঠে এবার যাই, একটু ডাক বাক্সটা খুলি, দেখি কি বেরোয়। জাবির 10234 বলছে, দাদা, আমি জাবির। আমি রতিপুর গ্রামের একজন বাসিন্দা। আজ আমার দিদার মুখে শোনা একটা গল্প বলবো। আমার দাদি যখন ছোট, তখন গ্রামের বাড়ির বাথরুমটা বাড়ির থেকে একটু দূরে থাকতো। এক রাতে দাদি বাথরুম করার জন্য উঠেছিল। তখন দাদির মনে হলো কে যেন দাদির পেছনে হাঁটছে, কিন্তু পেছনে তাকিয়ে দাদি দেখল কেউ নেই। হঠাৎ কে যেন দাদির গলাটা চেপে ধরল। দাদির মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। দাদির বাবা চিৎকারটা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে। দাদির বাবা আসার কারণে দাদি তখন নিজের জীবনটা ফিরে পেয়েছিল। দাদি তারপর বাথরুম করে বাসায় এসে দেখল যে দাদির বাবা ঘুমোচ্ছে। তাহলে তখন কে এসেছিল? শুধু এতটুকুই নয়, দাদির বাবা সাইকেল চালাতে চালাতে পাশের গ্রামে একবার পৌঁছে যায়। হঠাৎ খুব জোরে ঝড় শুরু হয়। দাদির বাবা খুব দ্রুত আবার ফিরে আসে। বাড়িতে আসার একটু আগে সে দেখতে পায় সাদা শাড়ি পরা কোনো এক মেয়ে পথ ধরে চলে যাচ্ছে। বাড়িতে আসার একটু আগে দাদির বাবা দেখতে পায় সাদা শাড়ি পরা একজন মহিলা রাস্তা দিয়ে একটা মোমবাতি নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাড়িতে ঢুকে সাইকেলটা রাখার পর সঙ্গে সঙ্গে ওনার মনে হয় যে এত ঝড় বৃষ্টি, কিন্তু তাও ওই মেয়েটার হাতের মোমবাতিটা কিভাবে জ্বলে আছে। সাথে সাথে দাদির বাবা আবার রাস্তায় নেমে দেখে কোথাও কেউ নেই। এই ঘটনার পর থেকেই প্রায় গ্রামে সবার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে, যেমন রাত্রেবেলা নিজের মৃত বউকে ফিরে দেখা, আকাশ থেকে আগুন পড়তে দেখা ইত্যাদি। তারপর গ্রামে 20 জন পণ্ডিত আর 20 জন হুজুরকে ডেকে আনা হয়। তারা অনেক ক্রিয়াকর্ম করেন, তবে এর মধ্যে 7 জন পণ্ডিত এবং 6 জন হুজুরের অকাল মৃত্যু ঘটে। তারপর থেকে আর গ্রামে অবশ্য কোনোদিন কিছু তেমন দেখা যায়নি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ইনসিডেন্টটা খুব স্পুকি ছিল। ডিরেক্ট কোনো ভয় বা হরর সেরকম না থাকলেও বড্ড স্কেয়ারি ছিল। খুব ভালো লাগলো জাব্বির। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আপনারাও যদি দিদু ঠাকুমাদের মুখে এরকম বা বাড়ির কারুর মুখে বন্ধুবান্ধবদের কাছে এরকম কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন সিম্পলি কমেন্টসের মাধ্যমে। কমেন্টের ওপরে #ডাকবাক্স, দ্যাট ইজ DAKBAKSHOW লিখুন। তারপরে আপনার ঘটনাটা টাইপ করে 300 ওয়ার্ডের মধ্যে পাঠিয়ে দিন। আপনার পাঠানো ঘটনাটা যদি সিলেক্টেড হয়, তাহলে আমাদের গাবতলার আড্ডাতে তো থাকবেই, তার সাথে
একটা আলাদা শর্ট ভিডিও করে আপনাকে শাউট আউট দিয়ে সেই ঘটনাটা আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অনলি অন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।